উজানের ঢলে হু করে বাড়ছে নদ নদীর পানি, ডুবছে তিস্তা ও পদ্মা অববাহিকার নিম্নাঞ্চল। 12 জেলায় বন্যার শঙ্কা। চোখের উপরে সহ পানি, রাস্তাঘাট আমরা বেড়াইতে পারি না। বছরে বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে। বরিশালের স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনে চরম উত্তেজনা। আন্দোলনকারী মেডিকেল কর্মচারীদের মধ্যে হট্টগোল, কয়েকজনকে বেধড়ক মারধর। সিলেটে লুট হওয়া সাদা পাথরের প্রায় 52,000 ঘনফুট উদ্ধার। প্রাসার মিলগুলোতেও চলছে উদ্ধার অভিযান। পূর্বাচলের সেক্টরের জমিতে অবৈধভাবে পাথর বালুর রমরমা বাণিজ্য। ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক, ব্যাহত ড্রেনের পানি নিষ্কাশন। রাস্তাঘাট মনে করেন দুবাই পানি ছাড়তেছে, গ্রাম থেকে মাল নিয়ে রাত্রে বাইঙ্গিয়া খুব অসুবিধা হচ্ছে চলতে আঙ্গ। সেদের বলছি, ওই পাশে ব্যবসা করে এদের বলছি, কিন্তু কেউ কর্ণপাত করতেছে না। বাগেরহাটে এক যুগ ধরে সীমিত জনবল দিয়েই চলছে ইপিআই কার্যক্রম। টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে দুশ্চিন্তা, দ্রুত নিয়োগের আশ্বাস সিভিল সার্জনের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। উজানের ঢল অব্যাহত থাকায় 12 জেলায় বন্যার শঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্ক কেন্দ্র। এরই মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে, ডুবছে নিম্নাঞ্চল। একই চিত্র পদ্মা তীরবর্তী এলাকাগুলোতেও। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। উজান থেকে নেমে আসছে ঢল, তাতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। তাই খুলে রাখা হয়েছে ব্যারেজের 40টি জল কপাট। প্রবল বেগে পানি ঢুকছে অববাহিকায়, ডুবছে লোকালয়। এরই মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত 20 গ্রামের মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে, তলিয়েছে ফসলের ক্ষেত। বাড়িতে পানি, চোখের উপরে সহ পানি, রাস্তাঘাট আমরা বেড়াইতে পারি না, কাজ কামে যাইতে পারি না। চলাচলের খুব সমস্যা আছে, জলাবদ্ধতার কারণে খাওয়া দাওয়ার সমস্যা আছে, গবাদি পশু নিয়ে আমরা সমস্যায় পড়েছি। বছরে বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে। ডুবেছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা ও নীলফামারীর জলঢাকা নিম্নাঞ্চল। অনেকের বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। পানিবন্দী কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলও। পানির জন্য আমরা কোথাও বেড়া করা করতে পারতেছি না। পাকশাক যে করবো ঠিক মতো, পাকশাক করে আমরা খাইতে পারতেছি না ঠিক মতো। মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তারা এটা এসে যদি মাঠ পর্যায়ে জরিপ করে, তাহলে হয়তোবা আমাদের এই এলাকার মানুষ সুফল পাবে। পদ্মাপাড়ের জনপদেও একই চিত্র। পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের অন্তত 5,500 মানুষ, তলিয়েছে 2,500 হেক্টর জমির ফসল। রাজশাহীতে চর খিদিরপুর, খানপুর ও মিডলচর এলাকাও প্লাবিত রয়েছে। অনেকে আশ্রয় নিয়েছেন শহর রক্ষা বাঁধে। 15 দিন থেকে ভিজা আছে। কানটাতে চুলা ছিল, চুলা সব বন্ধ হয়ে গেছে, পেশাব পায়খানা সব বন্ধ হয়ে গেছে। খুব বন্যা প্রচুর বন্যা, বাড়িতে পানি হয়ে গেছে। আমার বাড়ির পাশে সিমেন্ট পড়ে গেছে, গর্ত হয়ে গেছে স্রোতের কারণে। গরু টরু থাকে বন্যার পানিতে, আর কি ডুবে গেছে। এখন গরু বাছলে খুব কষ্ট পাচ্ছি। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা তীরবর্তী কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে, সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্লাবন পরিস্থিতির আরও খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এ বিষয়ে জানাতে এ পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, কোন কোন এলাকা রংপুরে প্লাবিত হয়েছে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
কাউনিয়ার যে 12টি ইউনিয়ন আছে সেই 12টি ইউনিয়ন অর্থাৎ তিস্তা অববাহিকা ঘেঁষা যে দুই পাড়ের যে 12টি ইউনিয়ন আছে সেই 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে কিন্তু এভাবেই আমরা ফুটেজে যা দেখাচ্ছি এই পরিস্থিতি এখন এই মুহূর্তে বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বেলা 12টায় এটি 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখন 3 সেন্টিমিটার নেমেছে, অর্থাৎ বেলা 3টায় সেটি 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু সিনারিওটা হচ্ছে এরকম যে যখন ডালিয়া ব্যারেজ পয়েন্টে এই পানিগুলো বৃদ্ধি পায় তখন সেগুলো যখন ভাটিতে আসা শুরু করে তখন কিন্তু ভাটিতে পানি বাড়তে থাকে এবং যে বাড়তি জিনিসটাই আমরা দেখাচ্ছি। আমরা যখন সকালে দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে একটুখানি পানি কম ছিল, এখন কিন্তু সেই পানিগুলো একটু অনেক বেশি। এবং বিবরণ কথা যদি বলি যে যারা এই প্রতি বছরই এভাবে যারা ক্ষতিগ্রস্ত মুখে পড়েন তাদের রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া অন্যান্য সমস্ত গৃহস্থলী যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু হয় না। রোডঘাটগুলো তলিয়ে যাওয়ার কারণে যেটি সব থেকে বড় বিষয় সেটি হচ্ছে যে বাচ্চারা যে স্কুল যাবে সেই স্কুল তারা কিন্তু যেতে পারে না। এবং আরো একটি বিষয় যে এখানে পোকামাকড়ের এক ধরনের উপদ্রব দেখা যায়। স্যানিটেশনের যে বিষয়টি আছে সেই স্যানিটেশনের বিষয়টিও নিয়েও কিন্তু মহা বিপাকে পড়ে যায় এই এলাকার মানুষগুলো। আমরা একটুখানি যদি এখানে পোকামাকড়ের এক ইউনো এর নেতৃত্বে এখান থেকে 1 কিলোমিটার উজানের দিকে কিছু খাবার দাবার বিতরণ করা হচ্ছিল, অর্থাৎ 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে, এরকম আমরা দেখেছি। কিন্তু এই যে জায়গাটিতে আমরা অবস্থান করছি এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো খাবার বা অন্য শুকনো খাবার বিতরণ করা হয়নি। লোকজনের যেটি ভাষ্য তাদেরকে তো পাশে দাঁড়াতে হবে। সব থেকে বড় তাদের কথা হচ্ছে যদি তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করা যায় তাহলে তাদের এই দীর্ঘ বঞ্চনা যে আছে তাদের সেই বঞ্চনা থেকে তারা লাঘব পাবেন, এই ধরনের কথা তারা বলছেন। রাব্বি মাঝার, আপনাকে ধন্যবাদ। এদিকে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। এ বিষয়ে আরো খবর জানবো। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনি বর্তমানে কোন এলাকায় রয়েছেন, কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাবি, আমি রাজশাহী নগরীর যে শ্রীরামপুর এলাকা রয়েছে, নদীর যে পদ্মা নদীর সংলগ্ন তীরবর্তী যে স্থান, একদমই নদী ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে সেখানে রয়েছে। সেখানে একটু পরিস্থিতি যদি আপনাকে দেখাই, এখানে নদীর সাথে বা নদীর যে একদম শেষ সীমানায় যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং এর পেছনে যে বাড়িগুলো রয়েছে সেগুলোকে পানি কিন্তু প্লাবিত হয়ে সেখানকার মানুষজন, পশু পাখি, সেখানকার যারা গৃহপালিত পশু পাখি নিয়ে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে এসেছেন। এবং আজকেও রাজশাহীতে গত 24 ঘন্টায় কিন্তু পানি বাড়েনি এবং বিপদসীমার প্রায় 56 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পদ্মার পানি সেটি প্রবাহিত হচ্ছে। আমি কথা বলেছি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হকের সাথে। তিনি যেমনটি বলেছেন যে সকাল 9টায় উচ্চতা হয় 17.49 মিটার এবং 49 মিটার এবং এই বৃহস্পতিবার আজকে সকাল 9টায় পানির উচ্চতা কিন্তু একই সমান ছিল। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 6টায় পানির উচ্চতা মাপা হয় 17.46 মিটার। এবং আরেকটি বিষয় বলে, রাজশাহীর এই কয়েকটি এলাকায় শহর রক্ষা বাঁধের নিচে যেমন রাজশাহী নগরীর পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া, বুলনপুর, শ্রীরামপুর এলাকায় এবং রাজাবাড়িতে কিন্তু এই পানি উঠেছে, পদ্মার পানি। এবং যে চরগুলো ছিল, চরের যে মানুষগুলো ছিল তারা কিন্তু সেখানে সে বাড়িঘরগুলো কিন্তু একদমই বিলীন হয়ে গিয়েছে, আমি তেমনটি দেখেছি। এবং তারা তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নিয়ে তারা শহর রক্ষা বাঁধে কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং রাজশাহী শহর থেকে দক্ষিণে ভারত সীমান্তে চর খিদিরপুর, খানপুর, মিডিল চর সেগুলো কিন্তু একদমই ডুবে গিয়েছে। এবং এইসব এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে রাজশাহী শহর রক্ষা বাঁধের কাছাকাছি তারা আশ্রয় নিয়েছেন। কেউ তাদের যে আত্মীয় স্বজন রয়েছে রাজশাহী শহরে সেখানে এসেছেন। এবং এখন পর্যন্ত গত কয়েকদিন থেকে কিন্তু পানি সেটি বাড়ছেই। আজকে কিন্তু পানির পরিমাণ কিন্তু একই রয়েছে এবং আগামীতে পানি আস্তে আস্তে কমতে পারে বলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা তারা তেমনটি বলছেন যে আগামীতে পানি কিছুটা কমবে, এই ভোগান্তি কিছুটা কমতে পারে বলে তারা জানিয়েছে। রাব্বি। তারেক, আপনাকে ধন্যবাদ। প্রবল বর্ষণ আর স্রোতের তোড়ে পঞ্চগড় সদরের মামা ভাগ্নে খালের ওপর নির্মিত স্লুইস গেট সেতুটি দেবে গেছে। উভয় পাশের সংযোগ সড়ক ভেঙে বিলীন আশপাশের 4টি দোকানঘর। যাতায়াতে বিপাকে পড়েছেন সেতুর ওপর নির্ভরশীল 5 থেকে
6টি গ্রামের মানুষ। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকেই দায়ী করছেন স্থানীয়রা। এলজিইডির আশ্বাস, নদী খালের পানি প্রবাহ স্থির হলেই নেওয়া হবে ব্যবস্থা। ভারী বৃষ্টিতে সংযোগ সড়ক ভেঙে খালের মধ্যে দেবে গেছে স্লুইস গেট সেতু, বিলীন আশপাশের 4টি দোকানঘরও। 2004 সালে করতোয়ার মিলনস্থল পঞ্চগড়ের মামা ভাগ্নে খালের উপর এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ করা হয় সেতুটি। তবে শুধু মামা ভাগ্নেই নয়, এই সেতু দিয়েই শহরে খুব সহজে যাতায়াত করত সদর ও বোদা উপজেলার 5-6টি গ্রামের 1000-5 মানুষ। গেল মঙ্গলবার প্রবল বর্ষণ আর তীব্র স্রোতের তোড়ে দেবে যায় সেতুটি। এরপর থেকেই এই রুটে বন্ধ যান চলাচল। ফলে শিক্ষার্থী আর স্থানীয়দের পাশাপাশি কৃষি পণ্যবাহী পরিবহনকে 10 থেকে 12 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে শহরে। দুর্ভোগের পাশাপাশি বাড়ছে খরচ। ব্যবসা থাকে ও পাশে যাইতে পারে না, ও পাশে থাকে এই পাশে আসতে পারে না, ছেলে মেয়ে স্কুল যাইতে পারে না, শাক পাতার এখন সবার ঘরে আছে, এখনো পঞ্চগড় যাইতে পারে নাই। কাঁচামালগুলো মানুষের বাসা পড়ে আছে, এগুলা নিতে পারতেছে না, এবং সদর হসপিটালের রোড এটাই, মানুষ ঘুরে যাইতে হচ্ছে অনেক দূর দূরে। স্থানীয়দের অভিযোগ, গেল বছরের ভারী বৃষ্টিতেই ক্ষতি হয়েছিল সংযোগ সড়কের। বস্তা ফেলে জোড়াতালি দিয়ে কোনো রকম সংস্কার করা হয় তখন। দুদিন আগে ভারী বৃষ্টি হলে বন্ধ ছিল স্লুইস গেট, ফলে পানির চাপে ভেঙে যায় এটি। এলজিবি লোকের কারণে মনে করেন দোকানটা ভাঙে চলে গেল, নাহলে তো যদি ঠিক করতো তাহলে আর দোকানটা ভাঙতো না। গেটগুলো ছিল লাগা ছিল, প্লাস যদি গেটগুলো খুলে দিত তাহলে আজকে পানিটা অতি সহজে চলে যেতে পারতো। নদী খালে পানি প্রবাহ কমলেই দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। পাশেই করতোয়া নদী আছে, এখানে আসলে বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে, যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের কথা বিবেচনা করে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে জনগণের পারাপারে দ্রুত ব্যবস্থা করা, সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। খাল পারাপারে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ছিল 11 মিটার। শুধু যাতায়াত নয়, স্থানীয়রা বলছেন পানি সংরক্ষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্লুইস গেটটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বরিশালের স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও মেডিকেল কর্মচারীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন। সকাল থেকে দফায় দফায় এই ঘটনা ঘটে। একে অপরের উপর হামলার অভিযোগ করেছেন আন্দোলনকারী ও মেডিকেল কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেরেবাংলা মেডিকেল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ উত্তাপ ছড়ায়। বেধড়ক মারধর করা হয় কয়েকজনকে। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। কর্মসূচি শেষে শুরু হয় হট্টগোল। চিকিৎসক ও কর্মচারীদের অভিযোগ, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের নামে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। চিকিৎসক সহ অনেকেই লাঞ্ছনার শিকার হয়েছেন। এরই প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে আন্দোলনকারীরা তাদের উপর হামলা করলে জনগণ পাল্টা জবাব দেয় বলে দাবি কর্মচারীদের। আমরা সবাই কর্মতে চলে যেতেছিলাম, তখন হঠাৎ করে পিছন থেকে আসে ওদের একটা লোক আইসা আমাদের কর্মচারী ভাইয়ের গায়ে ওই যে সেলফি স্টিক না কি বলে দেশীয় অস্ত্র, ওইটা দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে হাতটা ভেঙে গেছে। ওরে ধরতে যেয়ে তারপর কর্মচারীরা উত্তেজিত হয়ে গেছে, যেহেতু ভাইদের উপরে হামলা হয়েছে। কর্মচারীর উপর চাইনিজ কুড়াল দিয়ে আক্রমণ করছে, হকি স্টিক দিয়ে আক্রমণ করে হাত ভাঙা দেখে সাধারণ যারা জনগণ তারা আর ধৈর্য রাখতে পারে না, সামলাইতে পারে না, তারা ওদেরকে প্রতিহত করছে, কারণ তারাও তো ভুক্তভোগী। তবে আন্দোলনকারীদের অভিযোগ, কোনো ধরনের উস্কানি ছাড়াই তাদের উপর দফায় দফায় হামলা করেছে মেডিকেল স্টাফরা। এই হামলার জন্য মেডিকেল সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা। ক্যানোলা ছিঁড়ে ফেলানোর মতো অবস্থা এবং মারতে মারতে নিচে নামাইছে। পরে নিচে আসার পরেও আমরা মাইর খেয়েছি, মাইর খাইয়ে তারপর ওইখান দিয়ে বের হয়েছি। মারতে মারতে আমাদের মেইন গেট থেকে বের করছে। একটা চক্র, তারা স্টাফদের, মেডিকেল স্টাফদের জামা পরে তারা হামলা চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই পক্ষ মুখোমুখি অবস্থান করলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এবং আমরা দুই পক্ষকেই বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে মহাসড়ক ব্লকের পাশাপাশি কয়েকদিন ধরে শের-ই-বাংলা মেডিকেলের প্রধান গেট আটকে অনশন কর্মসূচি পালন করছিল কয়েকজন শিক্ষার্থী। হট্টগোলের আগেই তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সিলেটে মধ্যরাত থেকে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে প্রায় 52,000 ঘনফুট পাথর। সকাল থেকে ক্রাশার মিলেও চলছে পাথর উদ্ধার কার্যক্রম। রাত 10টার পর রাস্তা থেকে আটক করা হয় পাথর বোঝায় 78টি ট্রাক। জব্দ করা হয় আনুমানিক 40,000 ঘনফুট পাথর। জেলা প্রশাসন জানায় জব্দকৃত পাথরগুলো ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় আগের মতো বিছিয়ে দেওয়া হবে। এর আগে রাতে ধলাই নদীর আশপাশে স্তূপ করে রাখা 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলা হয়। এদিকে পাথর লুটের ঘটনায় মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করে পুলিশ। যাদের কোনো ধরনের অনুমতি নাই তাদের ক্ষেত্রে আমরা সাদা পাথর বা আপনার ওই এলাকা দলাই নদী থেকে বালু যদি তোলা হয় তাহলে আমরা সেখানে নিয়ে ডাম্পিং করার ব্যবস্থা করতেছি। স্টোন ক্রাশার থেকে তো ওরা মূলত আনতেছে, আমরা সেগুলোতে অভিযান পরিচালনা করতেছি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, অভিযানে এ পর্যন্ত কি পরিমাণ পাথর উদ্ধার করা গেল? লুটের ঘটনায় জড়িত বাকিদের চিহ্নিত করা গেছে কিনা একটু জানাবেন আমাদের। না, বাকিদের চিহ্নিত করা যায়নি, এই বিষয়টা আমি আপনাকে বলছি। তবে রাব্বি, আপনি মনে করে দেখুন, গতকাল রাত ঠিক 1টার সময় আপনাকে আমি দেখাচ্ছিলাম ঠিক এই জায়গা থেকেই 12,000 ঘনফুটের মতো পাথর তখন পর্যন্ত উদ্ধার করা হয়েছিল এবং এখন পর্যন্ত সব মিলিয়ে পরিমাণটা দাঁড়িয়েছে 60,000 ঘনফুট। অথচ লুট হয়েছে কিন্তু 1,50,00,000 ঘনফুটের মতো আনুমানিক বলা হয় এই পরিমাণ পাথর। 1 বছর ধরে লুট হয়েছে, প্রশাসনের সামনেই হয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে এবং রাজনৈতিক প্রভাবে হয়েছে। সবই কিন্তু বলা হচ্ছে, কিন্তু শুধু তালিকাটা, অর্থাৎ কারা এর সঙ্গে জড়িত সেই তালিকাটা কোনোভাবেই কিন্তু করা হয়নি। জেলা প্রশাসক কিছুক্ষণ আগে এসেছিলেন এখানে। আপনি এখন যে পাথর উদ্ধার করে আবারও সাদা পাথরের যে জায়গায় সেই জায়গায় ফেলার যে যজ্ঞটা দেখছেন, এটা পরিদর্শন করতে এসেছিলেন। তখন তার সঙ্গে আমার বেশ কয়েকটি প্রশ্ন করেছিলাম। অ্যাকচুয়ালি কোনোটারই সদুত্তর তিনি দিতে পারেননি। যেমন আপনার এই প্রশ্নটা, শেষ প্রশ্নটা, যে তালিকা করা হয়েছে কিনা অথবা তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। জেলা প্রশাসক বলছেন যে হাইকোর্টের একটি আদেশের কথা তারা গণমাধ্যমের মাধ্যমে শুনেছেন, কিন্তু এখনও পর্যন্ত তারা আদেশটা হাতে পাননি। যখন আদেশ হাতে পাবেন তখন তারা তালিকা নিয়ে কাজ শুরু করবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ততক্ষণে যারা অভিযুক্ত অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি আদৌ হাতের নাগালে থাকবেন কিনা। যেমন কয়েকটা নাম এসেছিল, তাদেরকে গতকাল রাতে তাদের বাসা বাড়িতে যে তাদেরকে আটক করার চেষ্টা করা হয়, অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তাদের কাউকে কিন্তু পাওয়া যায়নি। তবে মধ্যরাতে একটি ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করা হয়, যেটি আবার অতীতের একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি পাথর লুটের সঙ্গে জড়িত এমন অভিযোগেও তার বিরুদ্ধে যে এক্সিস্টিং যে মামলাগুলো আছে সেই মামলায় হয়তোবা তাকে আসামি করে অথবা গ্রেপ্তার দেখানোর একটা আবেদন করা হবে, এমন একটি পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আর এখানে যারা পর্যটকরা এখনও আছেন তারা এই যে এই দৃশ্য দেখছেন, দেখেও তাদের ওই একই প্রশ্ন, সেটি হচ্ছে পাথর এখানে ফেলে যাওয়া হচ্ছে, কিন্তু যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে কেন এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। এই প্রশ্ন এখনো কিন্তু সব জায়গায় ঘুরপাক খাচ্ছে। রাবি, সাফা, আপনাকে ধন্যবাদ। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পূর্বাঞ্চলের 3টি সেক্টরের জমিতে অবৈধভাবে পাথর বালু রেখে চলছে প্রভাবশালীদের রমরমা বাণিজ্য। প্রতিনিয়ত ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে ড্রেনের পানি নিষ্কাশন। এতে বৃষ্টি জমছে পানি, বাড়ছে স্থানীয়দের দুর্ভোগ। বালু ও শীতলক্ষ্যা নদীপথে প্রতিদিনই আসছে এসব পাথর ও বালু। স্তূপ করে রাখা হচ্ছে পূর্বাঞ্চলের 3টি সেক্টরে। অবৈধভাবে চলছে রমরমা ব্যবসা। পূর্বাঞ্চলের পশ্চিম প্রান্তে বালু নদীর পাড়ে 13 ও 14 নম্বর সেক্টর, আর পূর্ব প্রান্তে শীতলক্ষ্যার তীর ঘেঁষা 4 নম্বর সেক্টর। সেখানেই পাথর ও বালুর স্তূপ। প্রতিনিয়ত এসব মালামাল নিয়ে চলছে ট্রাক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, তৈরি হচ্ছে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাস্তাঘাট মনে করেন ডুবাই পানি ছাড়তেছে, আর আমগো যানজটের মনে করেন গাড়ির মনে করেন রাস্তাঘাট পুরা হ্যাগো ডামটাকে মাল নিয়ে রাত্রে বাইঙ্গা সাইঙ্গা যা আছে আঙ্গু খুব অসুবিধা চলতে আঙ্গো। অটো উল্টা জায়গা, বৃষ্টিপাতের পানি জমে যায়, নানান দিকে যায়, বড় বড় গাড়ি চলে।
বালু জমে সেক্টরের কোথাও কোথাও ভরাট হয়ে গেছে ড্রেন, এতে ব্যাহত পানি নিষ্কাশন। সামান্য বৃষ্টিতেই ডুবছে সড়ক ও স্কুল চত্বর, বাতাসে উঠছে ধুলা, কাদামাটিতেও একাকার শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কগুলো। পার্ক আছে পাশে, এদের বলছি পাশে ব্যবসা করে এদের বলছি, কিন্তু কেউ কর্ণপাত করতেছে না। এই বাচ্চাদের সমস্যাটা কেউ নিজের সমস্যা মনে করে না। স্কুলের সামনে পেছনে যে বিভিন্ন পাথর বালির ব্যবসা, তো ওদের কারণে আমার মনে হয় যে সমস্যাগুলো হচ্ছে। গেল এপ্রিলের শেষ দিকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে লিখিত নোটিশ পাঠিয়েছিল রাজু, কিন্তু তা রয়ে গেছে উপেক্ষিত। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতন হলেও পাল্টায়নি চিত্র, শুধু বদল হয়েছে প্রভাবশালীদের হাত। ব্যবসায়ীদের দাবি, সরে যাওয়ার কোনো নোটিশ পাননি তারা, নিয়ম মেনেই চলছে সব। বালুর ব্যবসা যেটা আছে এটা তো আপনার যদি বলে যে হ্যাঁ আমারটা ক্ষতি হয়, আমারটার কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমি ওদেরকে জিজ্ঞাসি এবং বলছি ওদের সামনে ড্রেনটা পরিষ্কার করে রাখলে পানিটা অটোমেটিক নেমে যাবে। যদিও দ্রুততম সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনার আশ্বাস দিলেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই কথা জানালেন রাজুকের নতুন শহর প্রকল্পের পরিচালকও। অবৈধভাবে যে তারা বালুর ব্যবসা করছেন সেটি বন্ধ করার পরিকল্পনা করেছিলাম, বাট অতিবৃষ্টি নানা কারণেই আমরা অভিযানটি চালাতে পারিনি। বাট আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যে আমাদের ম্যাজিস্ট্রেট যাবে, পুলিশ যাবে, যে আমরা এটি বন্ধ করে দিব। অবৈধ অত কোনো ডকুমেন্ট আছে, কোনো এগ্রিমেন্ট করা হয়েছে, ওকে কোনো ভাড়া দেওয়া হয়েছে, এমনি নিজেরা করে ই করতেছে। আমরা যে উচ্ছেদের জন্য আমরা পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি। রূপগঞ্জ ও কালীগঞ্জ থানা এলাকার ৬,০০০-এর বেশি একর জমিতে গড়ে উঠছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। রয়েছে ৩০টি সেক্টর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রংপুরে গণপিটুনি দিয়ে দুজনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৪ আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত এই রায় দেন। এর আগে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। গত শনিবার রাতে তারাগঞ্জে অজ্ঞান প্রার্থীর সন্দেহে রূপলাল ও প্রদীপ কুমারকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপলালের পরিবার ৫০০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আজ রিমান্ড মঞ্জুর করেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। অন্যদিকে মেহেরপুর মুজিবনগর দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে ৯ বাংলাদেশিকে। বিজিবি জানায়, ভোরে ভোলাহাটের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। পরে আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে বাংলাদেশের ৮০০ গজ ভেতর থেকে তাদেরকে আটক করে বিজিবি মহানন্দা চান শিকারী বিওপির টহল দল। বিজিবি জানায়, আটককৃতরা সবাই পুরুষ। তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলছে। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে মুজিবনগর সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে। কাজের সুবাদে ভারতের উড়িষ্যা রাজ্যে বাস করছিলেন তারা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। নেত্রকোনা শহরে একটি পুরাতন ভবন ধসে ৩ জন মারা গেছে। চলছে উদ্ধার অভিযান। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন। আরো কেউ কি আটকা পড়ে আছেন কিনা সে বিষয়েও জানতে চাই। জেলা শহরের পুরাতন সেচ ভবনের এই পুরাতন ৫ জন শ্রমিক এটা আসলে ভাঙার কাজ করছিল। কিছুক্ষণ আগে তারা যখন কাজ করছিল, ভবনটির ছাদ যখন ওরা ভাঙতে চাচ্ছিল, ওই ছাদ ধসে ৩ জন মারা গেছে। স্থানীয় ফায়ার সার্ভিস তারা সংবাদ পেয়ে এখানে এসে কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়েছে। তারা ৩ জনের মরদেহ এর মধ্যে বের করেছে এই ছাদ ভবন থেকে। আরো 2 জনকে মুমূর্ষু হাসপাতালে পাঠিয়েছে। যতদূর কথা বলি, এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু
বিভিন্ন লোকজন এসে ভিড় করেছে। মোট 3টি মরদেহ এখানে এর মধ্যে ফায়ার সার্ভিস তারা উদ্ধার করতে পেরেছে এবং বাকি দুজনকে মুমূর্ষ অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকেও তাদেরকে পাঠানো হয়েছে ময়মনসিংহে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, এখানে কজনের মরদেহ উদ্ধার করেছেন এবং কিভাবে ঘটনাটি ঘটল যদি বলেন। এখানে আমরা টোটাল 3 জন মরদেহ উদ্ধার করছি। আমরা এসে নিচে ছাদের নিচে ভিকটিমগুলো পাই, তাদের নিচে অবস্থায় পাই, আমরা এসে তাদের বাকি দুজনের অবস্থা কেমন? বাকি দুজন হাসপাতালে আছে, আমরা আসার আগেই তাদের হাসপাতালে দিয়ে গেছি। আচ্ছা, শুনছিলেন যে এই পুরাতন ভবনটি, যেটি জেলার শেষ ভবনের একটি পরিত্যক্ত ভবন ছিল, যেটি কিছুদিন আগে এটাকে ভাঙার নির্দেশনা দেওয়া হয় এবং এই শেষ ভবনটি ভাঙার কাজ করছিল। আমি যদি দেখানোর চেষ্টা করি যে শেষ ভবনটিকে ভাঙার কাজ করছিল কিন্তু শ্রমিকরা ভাঙার কাজ করছিল, হয়তো তাদের যে নির্দেশনা দেওয়ার কথা ছিল বা সরকারি কর্মকর্তারা যেভাবে থেকে এটা পরিকল্পনা ভাঙার কথা ছিল, হয়তো সেভাবে ভাঙা হয়নি। ফলে কিন্তু এই ভবনের ছাদ ধসে 3 জন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছে। শুনছিলেন যে এখানে স্থানীয়রাও কিন্তু আসলে জানেনি যে দুজনকে তারা উদ্ধার করতে পেরেছিল স্থানীয় লোকজন, এবং বাকি 3 জনের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার করেছে। এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। কামাল, আপনাকে ধন্যবাদ। এক যুগেরও বেশি সময় ধরে সীমিত সংখ্যক লোকবল দিয়েই বাগেরহাটে চলছে ইপিআই কার্যক্রম। তবে সম্প্রতি টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরুর খবরে দুশ্চিন্তায় পড়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম স্বাস্থ্য সহকারী নিয়ে মাসব্যাপী এমন কার্যক্রম কতটুকু বাস্তবায়ন করা যাবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। টাইফয়েড প্রতিরোধে দেশে প্রথমবারের মতো টিকা দেবে সরকার। 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হবে টিকাদান কর্মসূচি। বর্তমানে চলছে নিবন্ধন কার্যক্রম। এমন ঘোষণার পর থেকেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বাগেরহাটের স্বাস্থ্য কর্মকর্তাদের। কারণ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয় সাধারণত স্বাস্থ্য সহকারীদের মাধ্যমেই। তবে জেলায় স্বাস্থ্য সহকারীর 331টি পদের মধ্যে শূন্য রয়েছে 243টি। 4টে ইউনিয়নে আমি প্রতিদিন সপ্তাহে 4 দিন এই টিকাদানের বিভিন্ন সাইডে আমি ভ্যাকসিন ক্যারিয়ার পৌঁছে দিই। ঝড় বৃষ্টি যা হোক না হোক সপ্তাহে 4 দিন 2টো ইউনিয়নে 6টা ক্যারিয়ার পৌঁছায় দেওয়া লাগে। জনবল সংকটের মধ্যে মাসব্যাপী এমন কার্যক্রম চলমান রাখা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। জানালেন, ইপিআই কর্মসূচি চলমান রাখতে প্রায় কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয়। সদর স্বাস্থ্য কমপ্লেক্স বাগেরহাটে রুট লেভেলে 8 জন কর্মী এই টিকাদানের কাজ করে থাকি। এর মধ্যে মোস্ট সিনিয়র মানুষ রয়েছেন যারা 3 জন অলরেডি চলে যাবেন। আমাদের এখন এই যে আজকে 15টা সেন্টারে ক্যাম্প হচ্ছে, এই তাদের বাচ্চারা শিডিউল মতো টিকা পাবে। এজন্য অনেক সময় আমাদের যে আসেও এখানে বাচ্চাদের টিকা দিতে হয়। এক যুগেরও বেশি সময় ধরে জনবল সংকট নিয়ে চলছে বাগেরহাটে টিকাদান কর্মসূচি। সীমিত লোকবল দিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ, যদিও দ্রুতই নিয়োগের আশ্বাস দিলেন সিভিল সার্জন। প্রায় 1 যুগের বেশি সময় ধরে বাগেরহাট সদর উপজেলা সহ বাগেরহাট জেলায় স্বাস্থ্য সহকারীর কোনো নিয়োগ হয় নাই। আমাদের ছোট্ট সোনামণি যে টিকা কার্যক্রম, এই সীমিত জনবল নিয়ে আমরা যদিও কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু এই ছোট্ট সোনামণিদের টিকা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে আমাদের বেগ পেতে হচ্ছে। ফিল্ড স্টাফদের অনেকে রিটায়ার্ড করেছে এবং আমাদের স্বাস্থ্যসেবায় টিকা দান কার্যক্রমে ব্যাহত হচ্ছে। সেপ্টেম্বর মাস জুড়ে জেলায় 9 মাস থেকে 15 বছর বয়সী 4 লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।